এবার আমরা আলোচনা করব টাইমের ক্ষেত্রে কিভাবে ইন, ডিউরিং, ফর এবং হোয়াইল বসে। প্রথমে আসা যাক ইন এবং ডিউরিং নিয়ে। প্রথমে আমি বুলেট পয়েন্ট দিয়েছি পিরিয়ড অফ টাইম যদি একটা পিরিয়ড অফ টাইম বোঝায় বা একটা নির্দিষ্ট সময় বোঝায় তবে আমরা ইন এবং ডিউরিং উভয়ই ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল আমি দিয়েছি দেখো উই ওয়ার ইন রোম ড্যাশ দ্য সামার। এখন কথা হচ্ছে এই যে সামার একটা নির্দিষ্ট টাইম, একটা নির্দিষ্ট পিরিয়ড, আমরা ওই সময়টাতে রোমে ছিলাম, মানে নির্দিষ্ট সময় দ্য সামারে রোমে ছিলাম। এই ক্ষেত্রে আমরা যেহেতু নির্দিষ্ট সময় বোঝাচ্ছি, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছি, সেটা আমি এখানে প্রথমে ইন দিতে পারবো। উই ওয়ার ইন রোম ইন দ্য সামার অথবা উই ওয়ার ইন রোম ডিউরিং দ্য সামার। অর্থাৎ যদি নির্দিষ্ট টাইম বা পিরিয়ড বোঝানোর ক্ষেত্রে আমরা ইন এবং ডিউরিং উভয় দিতে পারবো। পরেরটা দেখা যাক ইট স্নোড ড্যাশ দ্য নাইট। তার মানে হচ্ছে নাইট একটা নির্দিষ্ট টাইম, দ্যাটস ওয়াই আমি এখানে ইন এবং ডিউরিং উভয়ই বসাতে পারবো। এরপর আসা যাক আমরা ডিউরিং কোথায় বসাবো। আমি একটা বুলেট পয়েন্ট দিয়েছি সামথিং কন্টিনিউস অল থ্রু আ পিরিয়ড ডিউরিং। অর্থাৎ কোনো কিছু যদি একটা পুরো সময় ধরে চলে, অর্থাৎ একটা কোনো ব্যাপার বা কোনো বিষয় যদি পুরো সময় ধরে চলে তাহলে আমরা অবশ্যই ডিউরিং বসাতে হবে। এখানে ইন বসানোর কোনো সুযোগ নেই। ফর এক্সাম্পল উই ওয়ার ইন রোম ড্যাশ দ্য হোল অফ দ্য সামার। তার মানে হচ্ছে এই যে পুরো সামার জুড়ে কিন্তু আমরা রোমে ছিলাম। এটা কিন্তু একটা পুরো সময়টাকে বোঝাচ্ছে, যে কতদিন ধরে কন্টিনিউ করেছিল এটা বোঝাচ্ছে। তাহলে আমি এখানে দিব উই ওয়ার ইন রোম ডিউরিং দ্য হোল অফ দ্য সামার। আমি এখানে কোনোভাবেই ইন দ্য হোল অফ দ্য সামার দিতে পারবো না। আমি এখানে কোনোভাবেই ইন দ্য হোল অফ দ্য সামার দিতে পারবো না, কারণ এটা পুরো সামার ধরেই আমরা কি করেছিলাম, আমরা রোমে ছিলাম। এরপরে আসা যাক, এরপরে বুলেট পয়েন্টটা হচ্ছে অ্যান অ্যাক্টিভিটি। ফর এক্সাম্পল আ ভিজিট অর আ মিল রাদার দেন আ পিরিয়ড অফ টাইম উইল বি ইকুয়াল টু ডিউরিং। তার মানে হচ্ছে কোনো ধরনের অ্যাক্টিভিটি যদি বোঝায়, লাইক আমরা যদি বলি কোনো ভিজিট, কোনো ভিজিট মিন্স হচ্ছে কোথাও ভ্রমণ করা, অথবা যদি আমি কোনো মিলের কথা বলি অর্থাৎ কোনো কিছু খাবারের কথা বলি তখন আমাদেরকে অবশ্যই ডিউরিং দিতে হবে। আমরা ইন দিলে আমাদের উত্তরটা ভুল হবে। ফর এক্সাম্পল দেখো উই ভিজিটেড দ্য কলোসিয়াম ড্যাশ আওয়ার ভিজিট টু রোম। তার মানে হচ্ছে আমাকে এখানের মধ্যে যেহেতু ভিজিটের কথা বলা হয়েছে সেহেতু আমাকে ডিউরিং দিতে হবে। উই ভিজিটেড দ্য কলোসিয়াম ডিউরিং আওয়ার ভিজিট টু রোম। এখানে আমি কোনোভাবেই ইন আওয়ার ভিজিট টু রোম দিতে পারবো না, কারণ এখানে একটা অ্যাক্টিভিটির কথা বোঝানো হচ্ছে যেটা কিনা ভিজিট। এরপর আসা যাক ড্যাশ লাঞ্চ আই এক্সপ্লেইনড মাই প্ল্যানস। তার মানে এখানে আমাকে কি দিতে হবে, এখানে আমি কোনোভাবে ইন লাঞ্চ দিতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি যেটা কিনা ফর এক্সাম্পল মিল হতে পারে বা টেকিং মিল হতে পারে। তাহলে আমাকে এখানে দিতে হবে ডিউরিং লাঞ্চ। তাহলে আমরা কি শিখলাম, আমরা ইন এবং ডিউরিং এর ব্যাপারটা থেকে শিখলাম যদি কোনো পিরিয়ড অফ টাইম হয় বা নির্দিষ্ট সময় বোঝায় তখন আমরা ইন এবং ডিউরিং উভয়ই ব্যবহার করতে পারবো। এরপর যদি কোনো কিছু যদি অনেক দিন ধরে চলছে বোঝায় বা কোনো কিছু কন্টিনিউ করছে বোঝায় অল থ্রু আ পিরিয়ড, দেন আমরা শুধুমাত্র ডিউরিং ব্যবহার করতে পারবো, ইন ব্যবহার করতে পারবো না। এবং কোনো অ্যাক্টিভিটি যদি বোঝায় ফর এক্সাম্পল লাঞ্চ বোঝায় বা আমরা যদি কোনো ভিজিট বুঝাই তবে আমাদেরকে অবশ্যই ডিউরিং ব্যবহার করতে হবে, আমরা ইন ব্যবহার করতে পারবো না। এরপরে আসা যাক ডিউরিং, ফর এবং হোয়াইল এর ব্যবহার নিয়ে। ডিউরিং হচ্ছে আমি বুলেট পয়েন্ট দিয়ে তোমাদের জন্য সহজ করে লিখে দিয়েছি। ডিউরিং ইজ ইকুয়াল টু when something happens এবং for is equal to how long something continues। তার মানে ডিউরিং দিয়ে আমরা বুঝাবো কখন কোনো ঘটনা ঘটেছিল, ঘটনা কখন ঘটেছিল, এবং for দিয়ে বুঝাবো কতক্ষণ সময় ধরে ঘটেছিল। তার মানে আমি যদি কম্পেয়ার করি, তুমি দেখো আমি যদি বলি ইট স্নোড ড্যাশ দ্য মর্নিং, ইট স্নোড ড্যাশ দ্য মর্নিং, আবার আরেকটা লিখলাম ইট স্নোড ড্যাশ 4 hours। দেখো কখন ঘটেছিল, মর্নিং এ ঘটেছিল। আবার এখানে দেখো ইট স্নোড ড্যাশ 4 hours, তার মানে কতক্ষণ ধরে ঘটেছিল, 4 ঘন্টা ধরে ঘটেছিল। তাহলে আমাকে এখানে যেহেতু একটা কখন ঘটেছিল এটা বোঝানোর জন্য আমাকে ডিউরিং বসাতে হবে। ইট স্নোড ডিউরিং দ্য মর্নিং মানে সকালে ঘটেছিল, এবং আমাকে এখানে বসাতে হবে ইট স্নোড ফর 4 hours। তার মানে ডিউরিং এবং ফর যখন আমরা কম্পেয়ার করব, যদি আমি বুঝাই যে কখন ঘটেছিল তখন হচ্ছে ডিউরিং, এবং কতক্ষণ ধরে ঘটেছিল তখন হচ্ছে ফর। এরপর এক্সাম্পলটা দেখি আমরা উই ওয়ার ইন রোম ড্যাশ দ্য সামার, আরেকটা হচ্ছে উই ওয়ার ইন রোম ড্যাশ 10 days। আমরা কখন আমরা রোমে ছিলাম এটা বোঝানোর জন্য আমাকে এখানে ডিউরিং দিতে হবে, মানে সামার টাইমে আমরা রোমে ছিলাম, উই ওয়ার ইন রোম ডিউরিং দ্য সামার। আর আমরা যদি বোঝাতে চাই যে আমরা কতদিন রোমে ছিলাম তখন আমাকে বসাতে হবে উই ওয়ার ইন রোম ফর 10 days, কতদিন ধরে আমরা রোমে ছিলাম।
ফর 10 days। অর্থাৎ তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ডিউরিং এবং ফর এর পার্থক্যটা কোথায় হবে। এরপর আসো while এবং ডিউরিং এর ব্যাপারটা দেখি। while এবং ডিউরিং এর মিনিংটা কিন্তু একই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিউরিং এর পরে সবসময় নাউন বসবে এবং while এর পরে অবশ্যই আমাদেরকে ফ্রেজ বা ক্লজ বসাতে হবে। তাহলে দেখো আমি দিয়েছি যে কম্পেয়ার করে দেখো, ডিউরিং এর পর সবসময় নাউন, ডিউরিং প্লাস নাউন, কিন্তু while এর পর হচ্ছে while প্লাস ক্লজ অবলিক ফ্রেজ। তার মানে আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই, আমি দেখতে পাচ্ছি হি ব্রোক হিজ আর্ম ড্যাশ দ্য ফাইট, হি ব্রোক হিজ আর্ম ড্যাশ দ্য ফাইট। তার মানে এই যে দেখো এটা হচ্ছে একটা নাউন, দ্য ফাইট নাউন। আবার দেখা যাচ্ছে ইট স্টার্টেড টু রেইন ড্যাশ দ্য পিকনিক, এটা হচ্ছে একটা নাউন। তার মানে আমাকে এখানে এই নাউনটার আগে বসাতে হবে ডিউরিং, যেহেতু নাউন আছে। হি ব্রোক হিজ আর্ম ডিউরিং দ্য ফাইট। আবার দিলাম ইট স্টার্টেড টু রেইন ডিউরিং দ্য পিকনিক। কিন্তু দেখো এখানে আমি দে ওয়ার ফাইটিং একটা ক্লজ দিয়েছি, এবং এখানে দেখো ড্যাশ ওয়াকিং ইন দ্য গার্ডেন, এখানে একটা ফ্রেজ দিয়েছি। তার মানে অবশ্যই while ব্যবহার করতে হলে আমাদেরকে ক্লজ অবলিক ফ্রেজ থাকতে হবে। হি ব্রোক হিজ আর্ম while they were fighting, অথবা while walking in the garden, while walking in the garden he was bitten by a snake। তার মানে হচ্ছে ডিউরিং এবং while একই মিনিং। হি ব্রোক হিজ আর্ম ডিউরিং দ্য ফাইট, কোথায় সে তার হাত ভেঙেছিল ওটা বোঝানোর জন্য আমরা ডিউরিং দিয়েছি। ইট স্টার্টেড টু রেইন ডিউরিং দ্য পিকনিক, কোথায় রেইন শুরু হয়েছিল সেটা হচ্ছে পিকনিকে। আবার দেখা যাচ্ছে হি ব্রোক হিজ আর্ম while they were fighting, তার মানে হচ্ছে সে যখন তারা মারামারি করছিল সে তার হাত ভেঙে ফেলেছিল। অর্থাৎ আমি এখানে মূল বিষয়টা হচ্ছে ডিউরিং এর পরে নাউন বসবে এবং while এর পরে ক্লজ অবলিক ফ্রেজ বসবে। ক্লজ অবলিক ফ্রেজের বিষয়টা, ক্লজ বা ফ্রেজ যদি তোমরা বুঝতে না পারো, তোমরা ক্লজ বা ফ্রেজের যে ভিডিওটা হবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে এবার আমি একটু সবগুলাকে সামারি করে বলি, সেটা হচ্ছে ডিউরিং এবং ফর এর জন্য আমরা হচ্ছে ডিউরিং বুঝাই যখন কোনো কিছু ঘটে, when something happens, এবং ফর হচ্ছে how long something continues, অর্থাৎ কতক্ষণ ধরে ব্যাপারটা চলেছিল বা কতক্ষণ ধরে ঘটনাটি ঘটেছিল। লাইক ইটস নট ডিউরিং দ্য মর্নিং, কখন শুরু হয়েছিল দেখো মর্নিং এ শুরু হয়েছিল, আর ইটস নট ফর 4 hours, অর্থাৎ কতক্ষণ ধরে চলছিল। আবার while এবং ডিউরিং এর মিনিংটা কিন্তু সেম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিউরিং এর পর সবসময় নাউন বসবে এবং while এর পর হয় ক্লজ না হয় ফ্রেজ বসবে। এবার নিশ্চয়ই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করবো টাইমের ক্ষেত্রে বাই, আনটিল, টিল, ফ্রম, ডট টু, বিফোর এবং আফটার নিয়ে। প্রথমে আসা যাক আনটিল এবং টিল। আনটিল এবং টিল বোঝায় যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত, অর্থাৎ আপ টু দ্য টাইম ওয়েন। আপ টু দ্য টাইম ওয়েন মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত। ফর এক্সাম্পল এরপরে হচ্ছে বাই। বাই হচ্ছে নট, বাই বোঝায়, বাই যদি টাইম হিসেবে ব্যবহৃত হয় তখন বোঝায় নট লেটার দেন, মানে এর থেকে দেরি করে নয়। ধরে যাক আমি ফর এক্সাম্পল আমি দিলাম আই উইল স্টে ড্যাশ সানডে লাঞ্চ টাইম, আই উইল স্টে ড্যাশ সানডে লাঞ্চ টাইম। এখন আমি বুঝাতে চাচ্ছি আপ টু সানডে লাঞ্চ টাইম, মানে আমি থাকবো সানডে লাঞ্চ টাইম পর্যন্ত। তাহলে আমি এখানে বলতে পারবো আই উইল স্টে আনটিল অবলিক টিল সানডে লাঞ্চ টাইম। তাহলে আমি বললাম আই উইল স্টে আনটিল অবলিক টিল, এখানে আমরা দুটাই বসাতে পারবো যদি আমরা বুঝাই আপ টু সানডে লাঞ্চ টাইম, অর্থাৎ সানডে লাঞ্চ টাইম পর্যন্ত। এরপরে আসা যাক হি উইল বি আউট ড্যাশ 10 o'clock। এখন আমি বুঝাতে চাচ্ছি হি উইল বি আউট আপ টু 10 o'clock, অর্থাৎ 10 o'clock এর মধ্যে তিনি চলে যাবেন। তাহলে আমি দিব হি উইল বি আউট টিল 10 o'clock। এরপর আসলে কিন্তু আই উইল হ্যাভ টু লিভ ড্যাশ সানডে লাঞ্চ টাইম। আমি যদি বুঝাতে চাই যে আমি সানডে লাঞ্চ টাইমের থেকে বেশিক্ষণ থাকতেই পারবো না, অর্থাৎ not later than Sunday lunch time, not later than Sunday lunch time মানে হচ্ছে আমি সানডে লাঞ্চ টাইমের থেকে একটুও দেরি করতে পারবো না। তাহলে আমাকে বসাতে হবে I will have to leave by Sunday lunch time। অথবা আমি এরপরটা দেখি he will be home dash 10 o'clock, অর্থাৎ not later than 10 o'clock। এখানে আমি বসাবো he will be home by 10 o'clock। এটা এই যে ব্যাপারটা আমি যখন সময় নিয়ে কথা বলেছিলাম, ইন টাইম, অন টাইম, এই সময়গুলো নিয়ে যখন কথা বলেছিলাম ওখানে আমি বাইয়ের এই সময়ের ব্যবহারটা তখনও দেখিয়েছি, এখনো তোমরা এখান থেকে চাইলে দেখতে পারো একই। অর্থাৎ বাই যখন সময় চলে হবে তখন হচ্ছে নট লেটার দেন, অর্থাৎ এর থেকে দেরি করে নয় বরং এর আগেই হবে, কাইন্ড অফ আর্লি এনাফ যদি বুঝায় তখন এই বাইটা আমরা ইউজ করে থাকি। এরপর আসা যাক ফ্রম ডট ডট টু। ফ্রম ডট ডট টু বলতে বোঝায় কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত। ফর এক্সাম্পল দেখো
দ্য শপ ওপেন্স ড্যাশ 8:30 ড্যাশ 5:30 এভরি ডে, অর্থাৎ কখন খোলে, অর্থাৎ 8:30 থেকে 5:30 পর্যন্ত এটা খোলা থাকে। যদি একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা পিরিয়ড বোঝায় তখন আমাকে বসাতে হবে শপ ওপেন্স ফ্রম 8:30 to 5:30 এভরি ডে। এরপর আসে যে বিফোর এবং আফটার। বিফোর মানে হচ্ছে পূর্বে এবং আফটার মানে হচ্ছে পরে। লাইক আই উইল বি হোম ড্যাশ 6 o'clock, I will be home at 6 o'clock, আমি 6 o'clock এর আগেই বাসায় থাকবো, তাহলে আমাকে বসাতে হবে I will be home for 6 o'clock। তোমরা কিছুক্ষণ আগে দেখেছো যে আমরা বলেছিলাম যখন হচ্ছে একটা লাঞ্চ বুঝাবে বা অ্যাক্টিভিটি বুঝাবে তখন আমরা বসাবো ডিউরিং, কিন্তু দেখো এখানে আমাকে অর্থটা একটু দেখো, ড্যাশ ডিনার, হ্যাঁ এটা একটা মিল, ওকে ফাইন, কিন্তু উই ওয়েন্ট ফর এ ওয়াক, কিন্তু এখানে তো এমন হয়নি যে ডিনারের সময় আমরা হাঁটতে যাব, না, এটা হবে ডিনারের পরে হাঁটতে যাব, তাহলে আমাকে বসাতে হবে আফটার ডিনার উই ওয়েন্ট ফর এ ওয়াক। তার মানে হচ্ছে আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে হচ্ছে পূর্বে এবং আফটার মানে হচ্ছে পরে। এইভাবে তোমাদেরকে প্রিপোজিশন গুলো মিনিং দেখে এবং মিনিং বুঝে সেন্টেন্সটা কি বোঝাতে যাচ্ছে ওটা বুঝে তোমাকে প্রিপোজিশন গুলো বসাতে হবে। এবার আসলে যাক আমরা আলোচনা করব টাইমের ক্ষেত্রে ফর, সিন্স, অ্যাগো এবং বিফোর নিয়ে। প্রথমে ফর, এর আগে আমি বলেছি ফর হচ্ছে কোনো লেংথ বোঝায় বা টাইম পিরিয়ডটা কতক্ষণ ধরে চলেছিল। এখানে আমি লিখেছি দ্য লেংথ অফ দ্য টাইম পিরিয়ড, অর্থাৎ দৈর্ঘ্য, সময়ের দৈর্ঘ্যটা বোঝায়, মানে কতক্ষণ ধরে চলেছিল। এবং ফর এক্সাম্পল দেখো 2 আওয়ার্স, যদি 2 আওয়ার্স বলে, অথবা 6 মান্থস, অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি অনির্দিষ্ট টাইম যদি বোঝায়, অনির্দিষ্ট টাইম লাইক কোনো একদম নির্দিষ্ট করে দেওয়া নাই, লাইক ফর 2 আওয়ার্স, 2 উইকস, 3 ইয়ার্স, 3 মান্থস, এটা হচ্ছে অনির্দিষ্ট টাইম। কিন্তু সিন্স ব্যবহার হয় স্টার্টিং পয়েন্ট অফ দ্য পিরিয়ড, মানে কোনো পিরিয়ডের বা কোনো সময়ের সূচনা, এটাকে আমরা এইভাবে বলতে পারি নির্দিষ্ট টাইমের জন্য আমরা সিন্স ব্যবহার করতে পারি। ধরা যাক সিন্স মর্নিং, সিন্স 1990, সিন্স সামার, অর্থাৎ কোনো নির্দিষ্ট পিরিয়ড যদি হয় তবে আমরা সিন্স ব্যবহার করে থাকবো, লাইক সিন্স নভেম্বর এটসেট্রা। এক্সাম্পল দিয়েছি দেখো তোমরা, আমি প্রথমে দিয়েছি ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 4 আওয়ার্স 4 উইকস 5 ডেজ 5 মান্থস, যদিও 5 মান্থস একসাথে টানা বৃষ্টি হয় না, তবু আমি জাস্ট বোঝার জন্য দিয়েছি, লাইক 5 ইয়ার্স এটাও সম্ভব না, জাস্ট বোঝার জন্য দিয়েছি। দেখো 4 আওয়ার্স 4 উইকস 5 ডেজ 5 মান্থস 5 ইয়ার্স, তুমি যদি এভাবে চিন্তা করে দেখো এগুলো হচ্ছে সবগুলো টাইমের দৈর্ঘ্য, লেংথ অফ আ টাইম পিরিয়ড। অথবা এভাবে চিন্তা করতে পারো যে অনির্দিষ্ট টাইম, যদি লেংথ অফ দ্য টাইম পিরিয়ড অথবা অনির্দিষ্ট টাইম বোঝায় তবে আমাকে এখানে বসাতে হবে ফর, তাহলে আমি বসাবো ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 আওয়ার্স, অথবা 4 উইকস, অথবা 5 ডেজ, অথবা 5 মান্থস, অথবা 5 ইয়ার্স। এরপর আসে যাক কিন্তু ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, আমি একটা নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট দিচ্ছি যে কখন মর্নিং থেকে শুরু হয়েছে, এটা বৃষ্টি পড়াটা মর্নিং থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমি এভাবেও বলতে পারি একটা নির্দিষ্ট টাইম যদি বলি মর্নিং, সেটা এটাও বলতে পারি, তাহলে আমি দিব ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এরপর আসা যাক আই হ্যাভ নোন হার ড্যাশ নভেম্বর অবলিক 1990, একেবারে স্টার্টিং পয়েন্ট যে আমি কখন থেকে তাকে চিনি, নভেম্বর থেকে অথবা 1990 থেকে। যদি নভেম্বর থেকে হয় এবং 1990 থেকে হয়, লাইক আমি এটাকে যদি নির্দিষ্ট টাইম হিসেবে বলতে পারি তাহলে আমি বসাবো সিন্স। অর্থাৎ টু সাম আপ, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে ফর হচ্ছে যদি কোনো লেংথ, টাইম পিরিয়ডের লেংথ বুঝায় তখন আমরা ফর ব্যবহার করব, এবং যদি কোনো স্টার্টিং পয়েন্ট অফ দ্য টাইম বুঝায় তখন আমরা সিন্স ব্যবহার করব। এটাকে অনেক বইয়ে এভাবে লেখা আছে, অনির্দিষ্ট টাইমের ক্ষেত্রে ফর এবং নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে সিন্স। এরপর আসা যাক অ্যাগো। আর অ্যাগো দিয়ে কি বোঝায়? অ্যাগো দিয়ে বোঝায় বিফোর নাও, অর্থাৎ বর্তমান সময় থেকে আগে, এটা বোঝানোর জন্য আমরা অ্যাগো ব্যবহার করে থাকি। লাইক ইট ইজ 10 o'clock নাও, ফুল স্টপ, জেইন লেফট 2 আওয়ার্স ড্যাশ, আমি বোঝাতে যাচ্ছি জেইন 2 ঘন্টা আগে, অর্থাৎ 10টা, এখন বাজতেছে 10টা, এর 2 ঘন্টা আগে সে এই প্লেসটা লিভ করেছিল, তাহলে আমাকে বসাতে হবে ইট ইজ 10 o'clock নাও, জেইন লেফট 2 আওয়ার্স অ্যাগো, অর্থাৎ সে ঠিক 8টা বাজে এই প্লেসটাকে লিভ করেছিল। অর্থাৎ কি বোঝাচ্ছে? অর্থাৎ বোঝাচ্ছি যে অ্যাগো দ্বারা ঠিক বিফোর নাও বোঝায়, অর্থাৎ নাও যদি 10 o'clock হয়, এখন আমি যদি বোঝাতে চাই সে 8টা বাজে, নির্দিষ্ট সময় 8টা বাজে সে লিভ করেছিল, তাহলে আমাকে এখানে অ্যাগো বসাতে হবে। একটা জিনিস দেখেছো কিনা একটু লক্ষ্য করলেই হয়তো দেখেছো তোমরা, লাইক এভাবে অ্যাগোটা সবসময় একটা টাইম এক্সপ্রেশনের পরে বসে। অ্যাগো comes after an expression of time, দেখো 2 আওয়ার্স এর পরে একটা এক্সপ্রেশন অফ টাইম হচ্ছে 2 আওয়ার্স, আমরা এর পরে অ্যাগো বসিয়েছি। আবার দেখো
she left a few minutes dash ago. আমি এখানে একটা টাইম এক্সপ্রেশন দেখছি a few minutes, এরপর আমরা বসাবো ago। এরপর আমরা ago এবং for এর কম্পারিজন করব। লাইক I went to New York 2 weeks dash, আবার লিখলাম I went to New York dash 2 weeks। আমি যদি বোঝাতে চাই বর্তমান সময় থেকে ঠিক 2 উইক আগে আমি নিউ ইয়র্ক গিয়েছিলাম, তখন আমাকে বসাতে হবে 2 weeks ago। এবং আমি যদি বলি যে আমি নিউ ইয়র্কে 2 সপ্তাহ ধরে ছিলাম, অর্থাৎ টাইম পিরিয়ডটা বোঝায়, টাইম পিরিয়ডের লেংথটা বোঝায়, টাইমের লেংথটা বোঝায় বা পিরিয়ডের লেংথটা বোঝায়, তখন আমাকে বসাতে হবে ফর। আরেকটা জিনিস লক্ষণীয় যে টাইম এক্সপ্রেশনের পরে ago বসে এবং পরের পরে হচ্ছে টাইম এক্সপ্রেশন বসে। এটাই হচ্ছে ফর এবং agoর পার্থক্য। এরপরে দেখো আমি ব্র্যাকেটে তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি যে agoটার সময় আমি লিখেছি 2 weeks before now, এবং for এর ক্ষেত্রে আমি লিখেছি I spent 2 weeks there। এতে করে তোমরা ব্যাপারটা সহজেই বুঝতে পারছো। এরপরে দেখো compare ago and before, অর্থাৎ ago এবং before এর মধ্যে পার্থক্যটা দেখো। ago is equal to before now, অর্থাৎ বর্তমান সময় থেকে পূর্বে, এবং before সমান before a past time, মানে একটা past time দেওয়া আছে তারও পূর্বে হচ্ছে বোঝানোর জন্য আমরা বিফোর ব্যবহার করব। দেখো আমি চিত্রের মাধ্যমে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, আমি একটা এক্সাম্পলটা চিত্রের মাধ্যমেই তোমাদেরকে দেখাবো। ফর এক্সাম্পল বর্তমান সময়টাকে আমি একটা পিরিয়ডটাকে আমি নাও দ্বারা আমি এখানে পয়েন্ট আউট করলাম, এটা হচ্ছে নাও বিন্দু। আরেকটা বিন্দু দিলাম যখন কিনা জন স্কুলকে লিভ করেছে, অর্থাৎ জন লেফট স্কুল, এটা হচ্ছে আরেকটা বিন্দু। এখানে আরেকটা বিন্দু দিলাম জেন লেফট স্কুল। দেখো বর্তমান সময় থেকে যদি 3 বছর আগে জন স্কুলকে লিভ করে থাকে, তবে আমাকে দিতে হবে কি, দেখো জন লেফট স্কুল 3 years ago, অর্থাৎ বর্তমান সময় থেকে যেহেতু 3 বছর আগে জন স্কুল থেকে বের হয়ে গিয়েছিল, তাই আমি দিয়েছি জন লেফট স্কুল 3 years ago। কিন্তু দেখা যাচ্ছে জন যে 3 বছর আগে স্কুল ছেড়ে চলে গিয়েছিল, তারও 3 বছর আগে জেন স্কুলকে লিভ করেছিল। তাহলে একটা নির্দিষ্ট পাস্ট টাইম, এখানে এই নির্দিষ্ট পাস্ট টাইম, আর এটারও 3 বছর আগে হচ্ছে জেন চলে গিয়েছিল, তখন আমাকে বসাতে হবে লাইক এখানে দিচ্ছে জেন হ্যাড অলরেডি লেফট স্কুল 3 years বিফোর। অর্থাৎ এই যে জন যে চলে গিয়েছিল স্কুল থেকে, এটাই হচ্ছে 3 বছর আগে, তারও 3 বছর আগে জেন স্কুল ছেড়ে চলে গিয়েছিল। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট বর্তমান সময় থেকে যখন পাস্ট টাইম বুঝাবো তখন হচ্ছে ago, এবং একটা পাস্ট টাইম থেকে যখন আরেকটা পাস্ট টাইম বুঝাবো তারও আগের কথা, তখন আমরা বসাবো বিফোর। অর্থাৎ এখন তাহলে ব্যাপারটা তোমরা খুব ভালো করে আশা করি বুঝতে পারছো যে বিফোর এবং ago কোথায় বসবে, আবার ago এন্ড ফর এর ডিফারেন্সটা কি।